ছোট্ট গ্রামটির পাশে ছিল একটি পুরনো পরিত্যক্ত প্রাসাদ, যা নিয়ে প্রচুর ভুতুড়ে গল্প প্রচলিত ছিল। গ্রামের বাচ্চারা সেই প্রাসাদের ধারে কাছেও যেত না, কারণ তাদের বাবা মায়েরা নিষেধ করত, কিন্তু রিনা ও আদিত্য ছিল কৌতূহলী। তারা ভূত বিশ্বাস করত না এবং ভুতুড়ে প্রাসাদের রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিল। একদিন সন্ধ্যায় রিনা ও আদিত্য চুপিসারে যুক্তি করল। আদিত্য বলল, ওই রিনা, চল না আজ রাতে প্রাসাদে যাই। রিনা বলল, হ্যাঁ, তাহলে আজ রাতে দুজন চুপি চুপি যাব ওই প্রাসাদে। আদিত্য বলল, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন দুজনে বের হব। ঠিক আছে। গভীর রাত্রে যখন বাকি সবাই ঘুমিয়ে পড়েছিল, রিনা ও আদিত্য চুপিসারে প্রাসাদের দিকে রওনা দিল। তারা শুনেছিল যে রাতে সেই প্রাসাদে ছায়ামূর্তি দেখা যায়। এই অদ্ভুত ঘটনা তদন্ত করতে তারা সাহস করে ঢুকে পড়ল প্রাসাদে। প্রাসাদে প্রবেশ করে তারা দেখল প্রাসাদটি ছিল অন্ধকার এবং শীতল। দরজা কটমট করে খুলে গেল এবং তারা ভেতরে ঢুকল। আদিত্য সাহসী হলেও একটু ভয় পেতে শুরু করলো। ওই রিনা, আমার খুব ভয় করছে। ভয় পাস না আদিত্য, আমি তো আছি তোর সঙ্গে, তোর কোনো ভয় নেই। আর ভূত বলে কিছু হয় না। তারা ভেতরে হাঁটতে শুরু করলো। চারপাশে ধুলো জমে আছে এবং বাতাসে একটা রহস্যময় অনুভূতি। হঠাৎ প্রাসাদের করিডোরে একটি ছায়ামূর্তি দেখা গেল, যা খুব দ্রুত একদিক থেকে আরেক দিকে চলে গেল। রিনা চিৎকার করতে চেয়ে নিজেকে সামলে নিল। আদিত্য বলল, রিনা, আমি একটা ছায়ামূর্তি দেখলাম, সেটা অনেক দ্রুত চলে গেল ওইদিকে। রিনা বলল, ও তোর মনের ভুল, তুই হয়তো অন্ধকারে ভুল দেখেছি। আদিত্য বলল, ওটা বাতাসে উড়ে আসা ধোঁয়া হতে পারে। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ ধোঁয়া নয়। তারা আরেকবার ছায়ামূর্তি দেখতে পেল, এবার আরও কাছে। এই ছায়াটি যেন তাদের ডাকছিল। হঠাৎ করেই এক কোমল কণ্ঠস্বর শোনা গেল, তোমরা ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। রিনা আর আদিত্য অবাক হয়ে দেখল সামনে এক রহস্যময় ভূত দাঁড়িয়ে আছে, কিন্তু সে খুবই বন্ধুভাবাপন্ন। ভূতটি বলল, আমার নাম ভূতু। আমি এই প্রাসাদে বহু বছর ধরে আছি, কিন্তু আমি কাউকে ভয় দেখাই না। আমি আসলে সাহায্য করতে চাই। রিনা বলল, তাহলে এই প্রাসাদ সম্পর্কে এত গুজব ছড়িয়েছে কেন? ভূতটি গল্প বলতে শুরু করে কি হয়েছিল এই রাজবাড়িতে। একসময় একটি রাজপরিবার বাস করত। তাদের অনেক রহস্য ছিল এবং একটি গুপ্তধনের গল্প প্রচলিত ছিল। তবে রাজপরিবারের পতনের পর থেকে কেউই সেই গুপ্তধনের খোঁজ পায়নি। এই কারণে প্রাসাদটি অভিশপ্ত বলে মনে করা হয়। ভূতটি বলল, তোমরা যদি চাও, আমি তোমাদের সাথে এই প্রাসাদের গুপ্তধনের খোঁজ করতে পারি, কিন্তু তোমাদের খুবই সাবধানে থাকতে হবে, কারণ এই প্রাসাদের ভেতরে আরো অনেক ফাঁদ রয়েছে। রিনা ও আদিত্য রাজি হয়ে গেল, আমরা তোমার সাথে গুপ্তধন খুঁজতে রাজি আছি। তারা ভূতুর সাহায্যে প্রাসাদের বিভিন্ন ঘর এবং গোপন পথ ঘুরে দেখতে শুরু করল। তাদের অভিযানে নানা রকম চ্যালেঞ্জ ও ফাঁদ আসতে থাকলো। কখনো তারা অদ্ভুত শব্দ শুনল, কখনো দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল, আবার কখনো দেওয়ালের ছায়াগুলো জীবন্ত মনে হলো। অনেক পথ চলার পর তারা প্রাসাদের নিচতলায় একটি গোপন কক্ষ খুঁজে পেল। কক্ষটির দরজার সামনে ছিল একটি পুরানো মন্ত্রের লেখা। ভূতু বলল, এই মন্ত্রটি পড়তে হবে এবং এটি সঠিকভাবে না বললে দরজা খুলবে না। আদিত্য মন্ত্রটি ঠিকঠাক পড়ল। হিরিং কিরিং খাটাস পটাস দরজা খুলে, যা ফটাস ফটাস, আর দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ছিল বিশাল এক ধন সম্পদ, সোনা, রত্ন আর প্রাচীন রত্নপত্র। তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। আদিত্য বলল, রিনা, আমরা অবশেষে গুপ্তধন খুঁজে পেলাম। এই বলে আদিত্য খুশিতে লাফিয়ে উঠল। গুপ্তধনের কক্ষটি থেকে বেরিয়ে আসার পর রিনা ও আদিত্য বুঝতে পারে যে তাদের সত্যিই বিশাল কিছু আবিষ্কার করেছে। কিন্তু ঠিক তখনই ভূতু তাদের সতর্ক করে বলে, এখনো তোমাদের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই গুপ্তধন রক্ষা করার জন্য প্রাসাদের অভ্যন্তরে একটি পুরনো রক্ষাকর্তা রয়েছে। সে খুব শক্তিশালী এবং যদি সে জেগে ওঠে, তাহলে আমাদের এখান থেকে পালাতে দেন না। রিনা ও আদিত্য কিছুটা ভয় পেলেও তারা ভূতুর পাশে এসে দাঁড়াল। তারা জানতে চায় রক্ষাকর্তা কে বা কি। এমন সময় রহস্যময় রক্ষাকর্তার আবির্ভাব। প্রাসাদটি হঠাৎ কাঁপতে শুরু করে এবং পুরানো দেয়ালগুলো থেকে ধ্বংসাবশেষ পড়তে থাকে। প্রাচীন পাথরের দরজাটি ধীরে ধীরে খুলে গেল। দরজার পেছনে ছিল এক বিশাল ছায়ামূর্তি, যেটি আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করল।
রক্ষাকর্তাটি ছিল একটি প্রাচীন ভাস্কর্য যার প্রাণ ফিরে এসেছে। রক্ষাকর্তাটি তাদের দিকে তাকিয়ে বলল, কেউই এই গুপ্তধন নিয়ে যেতে পারবে না। এটি রুদ্রবংশের অভিজ্ঞান এবং আমি এটি রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। রিনা ও আদিত্য আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু ভূতু তাদের শান্ত করে বলল, এই রক্ষাকর্তার সাথে লড়াই করার দরকার নেই। আমরা তাকে বুদ্ধিমত্তা দিয়ে পরাস্ত করতে পারি। রক্ষাকর্তা আসলে এক ধরনের ধাঁধা দিয়ে তৈরি, এবং যদি তোমরা সেই ধাঁধার সমাধান করতে পারো তাহলে রক্ষাকর্তা তাদের চলে যেতে দেবে। রক্ষাকর্তা একটি প্রশ্ন করল, যতই ভাগ কর, আমার কখনো শেষ হয় না। বলো তো আমি কি? রিনা এবং আদিত্য ধাঁধাটি নিয়ে ভাবতে শুরু করল। আদিত্য বলল, সম্ভবত এটি সময়, কারণ সময় কখনো শেষ হয় না এবং যতই তাকে ভাগ কর সে বয়ে যায়। রক্ষাকর্তা হেসে বলল, ঠিক বলেছ। সময়ই হচ্ছে সেই ধন যা কারো হাত থেকে বেরিয়ে যেতে দেয় না। এই বলে রক্ষাকর্তা আবার পাথরে পরিণত হলো এবং নিজের জায়গায় ফিরে গেল। প্রাসাদটি শান্ত হয়ে গেল এবং রিনা ও আদিত্য বুঝল যে তারা সবচেয়ে কঠিন পরীক্ষা পাশ করেছে। গুপ্তধন সঙ্গে নিয়ে তারা প্রাসাদ থেকে নিরাপদে বেরিয়ে আসে। তারা ভূতুকে ধন্যবাদ জানায় এবং প্রতিজ্ঞা করে যে তারা এই ধন সম্পদ গ্রামের উন্নয়নে ব্যবহার করবে, যাতে সবাই ভালো থাকতে পারে। ভূতু তাদের বিদায় জানালো। বিদায় বন্ধুরা, ভালো থেকো তোমরা। ভূতু, তুমিও অনেক অনেক ভালো থেকো। এই বলে ভূতু প্রাসাদে ফিরে যায়, তার বিশ্রামের জায়গায়। রিনা ও আদিত্য যখন প্রাসাদ থেকে ফিরে আসে এবং গুপ্তধনের গল্প গ্রামে জানায়, গ্রামবাসীরা প্রথমে বিশ্বাস করতে চায় না। তারা মনে করে বাচ্চারা মজা করে এই গল্প বানিয়েছে। কিন্তু যখন রিনা ও আদিত্য সেই গুপ্তধনের কিছু অংশ দেখায়, তখন সবাই অবাক হয়ে যায়। গুপ্তধনের ব্যাপারটি দ্রুতই ছড়িয়ে পড়ে এবং একদিন গ্রামের কিছু লোভী লোক ঠিক করে যে তারা পুরো গুপ্তধন নিয়ে আসবে। গ্রামবাসীদের মধ্যে একজন বলল, আমরা ওই গুপ্তধনটা পুরো নিয়ে আসব, চলো আমরা যাই। গুপ্তধন নিয়ে আসতে তারা বুঝতে চায়নি যে সেই গুপ্তধন কোনো সাধারণ ধন নয়, এটি প্রাসাদের এক ধরনের আত্মার পাহারায় ছিল। রিনা ও আদিত্য তাদের সাবধান করতে চেষ্টা করে আদিত্য বলল, তোমরা দয়া করে ওখানে যেও, তোমরা গুপ্তধন নিয়ে আসতে পারবে না, গুপ্তধনের রক্ষক তোমাদেরকে তা আনতে দেবে না। কিন্তু তারা শোনে না। রাতে গ্রামের কয়েকজন লোভী ব্যক্তি প্রাসাদে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল গুপ্তধন তুলে নেওয়া এবং তারা কোনো নিয়ম মানতে চায়নি। তারা প্রাসাদে ঢুকে ধীরে ধীরে গুপ্তধনের কক্ষে পৌঁছে যায়, কিন্তু তারা জানত না রক্ষাকর্তা আবার জেগে উঠবে। হঠাৎ করেই প্রাসাদের দেয়াল কেঁপে উঠল আর সেই লোভীদের চারপাশে অন্ধকার ছেয়ে গেল। রক্ষাকর্তার ছায়ামূর্তি তাদের সামনে আসল এবং তার ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোমরা যারা লোভের কারণে এসেছ, তোমাদের কোনো স্থান এখানে নেই। রক্ষাকর্তা তাদের চারপাশে এক ঘূর্ণিঝড় তৈরি করল এবং সেই ভৌতিক শক্তি তাদের ধীরে ধীরে প্রাসাদ থেকে বের করে দিতে শুরু করল। তারা পালানোর চেষ্টা করল, কিন্তু তাদের পেছনে দরজাগুলো বন্ধ হয়ে গেল। এই খবর রিনা ও আদিত্য জানতে পারল। তারা বুঝতে পারল যদি তারা কিছু না করে তাহলে ওই লোকেরা কখনো প্রাসাদ থেকে বের হতে পারবে না। রিনা বলল, আদিত্য, চলো, ওই লোকগুলির অনেক বড় বিপদ। আমরা না গেলে ওই লোকগুলো হয়তো কখনো প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবে না। আদিত্য বলল, হ্যাঁ চলো যাই, না হলে লোকগুলোকে আর বাঁচানো যাবে না। এই বলে আদিত্য ও রিনা দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে তারা প্রাসাদে পৌঁছে গেল। তারা তাড়াতাড়ি ভূতুর সাথে যোগাযোগ করল। ভূতু তাদের বলল, তোমাদের এখনই যেতে হবে, কারণ রক্ষাকর্তা একবার সত্যিকার অর্থে ক্রুদ্ধ হলে তাকে থামানো খুব কঠিন হবে। তারা দ্রুত প্রাসাদে প্রবেশ করে ভূতুর নির্দেশনা অনুসরণ করে। রিনা ও আদিত্য বুঝতে পেরেছিল যে রক্ষাকর্তার ক্রোধ কমানোর একমাত্র উপায় হল তাকে বুঝিয়ে বলা যে এই লোভী লোকেরা সত্যিই ভুল করেছে এবং তারা শাস্তি পাওয়ার যোগ্য, তবে তাদের প্রাণহানি হওয়া উচিত নয়। রিনা ও আদিত্য রক্ষাকর্তার সামনে এসে দাঁড়ায়। তারা সাহসীভাবে বলে, আমরা জানি এই লোকেরা লোভী, কিন্তু আমরা বিশ্বাস করি যে তারা ভুল বুঝতে পেরেছে। আপনি যদি তাদের আরেকটি সুযোগ দেন, তবে তারা আর কখনো এই ভুল করবে না। রক্ষাকর্তা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলল, তোমাদের কথা সত্যি হতে পারে, তবে এরপর যদি কেউ এই প্রাসাদের সম্মান না করে তাকে কোনো ক্ষমা দেওয়া হবে না।
এরপর রক্ষাকর্তা ধীরে ধীরে মিলিয়ে গেল এবং লোভী লোকেরা মুক্তি পেল। প্রাসাদের রহস্যময় অধ্যায় এখানেই শেষ হল, কিন্তু রিনা ও আদিত্য জানত এই প্রাসাদ তাদের জন্য এক বিশেষ শিক্ষা দিয়ে গেছে। সময়, বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দিয়ে তারা যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারে। তারা বুঝল যে লোভ সবসময় মানুষের জন্য ক্ষতিকর এবং সবকিছুতে সততা ও সম্মান বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রামে ফিরে এসে রিনা ও আদিত্য সবাইকে সতর্ক করল যেন আর কেউ প্রাসাদে না যায়। তারা প্রাসাদের গুপ্তধন গ্রামবাসীদের মাঝে ভাগ করে দেয়, কিন্তু এ শর্তে যে সবাই একে অপরকে সাহায্য করবে এবং লোভকে কখনো জয়ী হতে দেবে না। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি সাহসী হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।